হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো পেজ নাম্বার হলো 239। তো লাস্ট কোশ্চেনটি অর্থাৎ 14, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এসএস। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা বন্ধুরা চ্যানেলটিতে নতুন আসো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এরপরে আমরা সেকেন্ড সাবমিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো এবং পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো তাহলে শুরু করবে বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতীয় ফুটবলের জনক নামে পরিচিত ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। সিপকো আন্দোলন 1973 সংগঠিত হয়েছিল উত্তরাখণ্ডে। লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। বেতন স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? বেতন স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। বাংলার মেয়েদের মধ্যে প্রথম এমএ পাশ করেন কে? চন্দ্রমুখী বসু প্রথম এমএ পাশ করেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ভাঙ্গন ধরার মূল কারণ ছিল বাল্যবিবাহ নিয়ে বিবাদ। তো এরপরে প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় কবে? প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। শিউরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন? শিউরাম ভিল বিদ্রোহের নেতা ছিলেন। ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল কি? বাহাদুরপুর ছিল ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল। এরপরে 10-এর দাগে নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কে? নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ, গ, ঘ, উম, এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়ার, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে আর কি। অ্যানাল স্কুল কি? অ্যানাল স্কুল ছিল 20 শতকের একটি ঐতিহাসিক গবেষণা ধারা যা ফ্রান্সে গড়ে ওঠে। এই মতবাদ ইতিহাস চর্চায় রাজনীতি ও যুদ্ধের পরিবর্তে সমাজ, অর্থনীতি, দৈনন্দিন জীবন ও দীর্ঘমেয়াদী পরিবর্তনের উপর গুরুত্ব দেয়। এর প্রতিষ্ঠাতারা লুসিয়েন ফেব্রফ ও মার্ক ব্লক। এরপরে দেখো উডের ডেসপ্যাচ কি? 1854 সালে চার্লস উড ব্রিটিশ ভারতের শিক্ষানীতি সম্পর্কে একটি প্রতিবেদন দেন যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এতে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও স্থানীয় ভাষায় শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়। এটি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত। 3 নম্বর ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ইয়ং বেঙ্গল আন্দোলন ছিল 19 শতকের একদল প্রগতিশীল যুবকের নেতৃত্বে পরিচালিত একটি বুদ্ধিবৃত্তি আন্দোলন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলন ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার ও রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করেছিল। তাদের লক্ষ্য ছিল যুক্তিবাদী বিজ্ঞান মানসিকতা ও মুক্তচিন্তা প্রসার করা। 4 নম্বর কোশ্চেন, অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল কবে আর কি? সেটা ব্রিটিশ সরকার 1865 ও 1878 এবং 1927 সালে অরণ্য আইন প্রবর্তন করে। এর মাধ্যমে বনজ সম্পদের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং আদিবাসীদের বন ব্যবহারের অধিকার সীমিত করা হয়। এই আইন আদিবাসী ও গ্রামীণ জনগণের জীবিকা কঠিন করে তোলে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আসলাম 3-5 দাদন প্রথা কী? দাদন প্রথা ছিল ঔপনিবেশিক আমলে প্রচলিত এক ধরনের অগ্রিম ঋণ প্রদান ব্যবস্থা। ব্রিটিশ বণিকরা ভারতীয় কৃষকদের অগ্রিম অর্থ দিতেন যাতে তারা নির্দিষ্ট কৃষিপণ্য যেমন নীল উৎপাদন করে তাদের সরবরাহ করতে বাধ্য থাকতেন। এই ব্যবস্থা কৃষকদের ঋণের ফাঁদে ফেলে দাসত্বের মতো পরিস্থিতির সৃষ্টি করত। এরপরে আলোচনা করব 4-2 বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। ডেভিড হেয়ার একজন স্কটিশ ঘড়ি নির্মাতা হলেও তিনি বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1817 সালে তিনি হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতা করেন, যা বাংলার আধুনিক শিক্ষার সূচনা করে। তিনি কলকাতায় স্কুল স্থাপন, শিক্ষার উন্নয়ন এবং ইংরেজি শিক্ষার প্রসারে রামমোহন রায়ের সঙ্গে কাজ করেন। এছাড়াও 1854 সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং নতুন প্রজন্মের বুদ্ধিজীবীদের উত্থান ঘটে।
এরপরে 4-এর 3 নম্বর কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আর কি। তো বাংলার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম সশস্ত্র প্রতিরোধগুলির মধ্যে একটি। এই বিদ্রোহের প্রকৃতি ছিল সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয়। তো সামাজিক কারণ কি, ব্রিটিশ শাসকেরা সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রা এবং দান সংগ্রহের অধিকার সীমিত করেছিল। 2 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক কারণ, বাংলায় কৃষকদের উপর করের বোঝা বাড়ানো হয় এবং দুর্ভিক্ষ 1770 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে ব্রিটিশ শাসন তাদের দুর্দশা আরও বাড়িয়ে তোলে। 3 নম্বর পয়েন্ট, ধর্মীয় কারণ, সন্ন্যাসী ও ফকিররা কেবল ধর্মীয় নেতাই ছিলেন না, বরং সমাজে তাদের প্রভাব ছিল বিশাল। ব্রিটিশরা তাদের কার্যক্রম সন্দেহের চোখে দেখত এবং দমন করতে চাইত। 4 নম্বর, সশস্ত্র প্রতিরোধ, এই বিদ্রোহে সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। 5 নম্বর, পরিণাম, ব্রিটিশ বাহিনী কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে এবং পরে বিভিন্ন আইনের মাধ্যমে সন্ন্যাসী ও ফকিরদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের প্রতি বাংলার জনগণের অসন্তোষের প্রতিফলন এবং পরবর্তী কৃষক বিদ্রোহগুলির প্রেক্ষাপট তৈরি করে। এরপরে আলোচনা করব 5-এর দাগের 15 বা 16টি বাক্য উত্তর দিতে হবে। নীল বিদ্রোহের কারণ আলোচনা করো। এই বিদ্রোহ বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল? তো নীল বিদ্রোহ ছিল বাংলার কৃষকদের অন্যতম বৃহৎ বিদ্রোহ, যা ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। ব্রিটিশদের জোরপূর্বক নীল চাষ প্রথা এবং শোষণের বিরুদ্ধে কৃষকেরা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। নীল বিদ্রোহের কারণ, জোরপূর্বক নীল চাষ, ব্রিটিশ নীলকররা ভারতীয় কৃষকদের বাধ্য করত নীল চাষ করতে, অথচ তারা এতে ন্যায্য মূল্য পেত না। 2-এর দাগে দেখো, অগ্রিম ঋণের ফাঁদ, কৃষকদের অগ্রিম টাকা দেওয়া হতো কিন্তু তা সুদসহ পরিশোধ করতে হতো, ফলে তারা ঋণের ফাঁদে পড়ে যেত। জমির ক্ষতি, নীল চাষ করলে মাটির উর্বরতা নষ্ট হতো, ফলে কৃষকদের প্রধান খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হতো। 4-এর দিকে জুলুম ও অত্যাচার, নীলকররা কৃষকদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো, এমনকি বাড়িঘর লুট ও জমি দখল করত। 5 নম্বর পয়েন্ট, বিচারের অভাব, ব্রিটিশ প্রশাসন নীলকরদের পক্ষ নিত এবং কৃষকদের অভিযোগ গ্রহণ করতো না। 5-এর দাগে বিদ্রোহের ঘটনা দেখো। 5-এর দাগের 1859 সালে নদিয়া ও যশোরে প্রথম নীল চাষিরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। পরে এটি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কৃষকরা সংঘবদ্ধ হয়ে নীলকরদের বাগান আক্রমণ করে ও চাষ বন্ধ করে দেয়। বুদ্ধিজীবীদের সমর্থন, নীল বিদ্রোহের প্রতি সমকালীন বাঙালি বুদ্ধিজীবীরা সহানুভূতিশীল ছিলেন এবং তাদের লেখনীতে কৃষকদের দুঃখ দুর্দশা আবার তুলে ধরেন। এরপরে দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। তো 1860 খ্রিস্টাব্দে এই নাটকে নীলকরদের অত্যাচার ও কৃষকদের দুরবস্থা চিত্রিত করা হয়েছে, যা ব্রিটিশ সমাজও আলোড়ন তোলে। এরপরে 2 নম্বর দেখো, ক্ষিতিমোহন সেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সংবাদপত্রের মাধ্যমে বিদ্রোহের পক্ষে জনমত গড়ে তোলেন। 3 নম্বর, মিশনারি ও ব্রিটিশ মানবতাবাদীরা, কিছু ব্রিটিশ মিশনারি এবং মানবতাবাদী ব্যক্তিরা বিদ্রোহের প্রতি সহানুভূতি দেখান। তো বন্ধুরা, আজকে তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার, তো আজকেই ফার্স্ট সামেটিভ বা প্রথম পর্যায় মূল্যায়নের লাস্ট কোশ্চেনটি আলোচনা করলাম। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আমরা সেকেন্ড সামেটিভ শুরু করব। তো যারা আগের বা পরের ভিডিওটি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।